এবার এই প্রশ্নটা উঠছে, কোথাও গিয়ে কি তাহলে এই সন্ত্রাস করে লোকসভা নির্বাচনের বৈতরণীটা পার করতে চাইছিল তৃণমূল? তৃণমূল তার যে সুপ্রিমো 2011 সালে মে মাসে নির্বাচনী প্রচারের শেষ প্রান্তে, তখন তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, টালিগঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন আমি গন্ডা নিয়ন্ত্রণ করি, এটা ভুলে যাবেন না। তারপর তিনি 11 সালে মে মাসে চিফ মিনিস্টার হলেন। চিফ মিনিস্টার হওয়ার পর নভেম্বর মাসে তিনি ভবানীপুর থানায় জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে কয়েকজন দুষ্কৃতী বেলেনাপাড়া করার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। একজন মুখ্যমন্ত্রী এবং পুলিশ তথা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরাসরি থানায় চলে গেলেন, দুষ্কৃতীদের ছাড়িয়ে আনলেন। কি বার্তা গেল? এই বার্তাটাই 2011 থেকে শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ, তার সরকার, তার দল এবং তার যারা অনুগামী, যারা এতদিন ধরে মানুষের অধিকার লুণ্ঠন করেছে, তারা তার কর্মীদের, দুষ্কৃতীদের, অপরাধীদের বারুদের স্তূপ তৈরি করার সাথে যারা যুক্ত তাদের কাছে পৌঁছেছে। সুতরাং সন্দেশখালিতে এখন এই গতকাল যা উদ্ধার হলো এটা নতুন কিছু নয়। এর আগে আমরা মেদিনীপুরে দেখেছি, মেদিনীপুরে যা ঘটেছে পূর্ব মেদিনীপুরে, এবং তার ফলে যারা অপরাধী তাদেরকে আটকে রেখেছে, এবং পরবর্তীকালে যখন এনআইএ তাদেরকে ধরতে গেছে সেখানেও সংঘাত হয়েছে, ওখানে বিস্ফোরণে মারা গেছে, তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে। তারপর যাদের চিহ্নিত তাদেরকে বারবার নোটিশ দেওয়ার পরও তারা যায়নি, এবং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এর জন্য কোনো উদ্যোগী হননি। তার স্বরাষ্ট্র দপ্তর ডিজি থেকে শুরু করে গোয়েন্দা দপ্তর তারাও কোনো সক্রিয় ভূমিকা পালন করেনি। আর 5ই জানুয়ারি যখন সন্দেশখালিতে ইডি এই শাহজাহানের বাড়িতে রেড করেছিল, তখন যে ইডি আধিকারিকদের উপর হামলা হলো এবং তার খবর করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত হলেন, এর বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী তৃণমূল তার কোনো নিন্দাবাদ প্রতিবাদ আমরা শুনিনি। বরং শাহজাহানকে রক্ষা করার জন্য 55-56 দিন পর্যন্ত চেষ্টা চালিয়েছে। এর মাঝখানে রাজীব কুমারকে ডিজি করেছিলেন, রাজীব কুমার এসেই বলেছিলেন আমরা দেখব, কিন্তু দেখা গেল শাহজাহানকে গ্রেপ্তার করা হলো না, এবং গ্রেপ্তারের পরেও শাহজাহান কে যাতে সিবিআই বা ইডির আওতায় না যেতে পারে তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো কিছু করা বাকি রাখেনি। কি করে বিলম্বিত করা যায় প্রক্রিয়াটাকে, এই অপরাধীরা বলে না জাস্টিস ডিলেজ জাস্টিস ডিনাইড, এই যতই বিলম্বিত করবে ততই হচ্ছে আসলে এর থেকে মানুষ বঞ্চিত হবে বিচার, প্রকৃত বিচার থেকে। তাহলে এই যে প্রক্রিয়া, এইগুলির মধ্য দিয়ে এই বারুদের স্তূপ থেকে বলেন, অস্ত্রশস্ত্র মজুতকারী বলেন, এই বা হামলাকারী বলেন, এই দুর্বৃত্ত বলেন, দুষ্কৃতী বলেন, এই তাদের বারবারন্ত হয়েছে এই রাজ্যে। এটা কি স্পষ্টত একটা প্রমাণ হয়ে যাচ্ছে যে মমতা ব্যানার্জি, কোথাও কি তৃণমূল এই সন্ত্রাস এবং দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়? সন্ত্রাস, দুষ্কৃতি, দুর্নীতি, মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার, হুমকি, এটাই হচ্ছে তৃণমূল এবং মমতা ব্যানার্জির অঙ্গের ভূষণ। কারণ তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও তিনি বেলা থানায় গিয়ে অতিথি চেয়ারে বসে হুমকি দিয়েছিলেন, এবং তাদেরই আক্রমণে একজন পুলিশকর্মী প্রাণ হারিয়েছিলেন। এবং আমরা যখন ওই কেশপুর শেষপুর হবে, চমকাই তলায় চমকাবে, এইসব যে প্রক্রিয়া করেছিল, এই সব কিছুতেই তৃণমূলের যে আগ্রাসী চেহারা, তৃণমূলের যে সন্ত্রাসবাদী চেহারা, তৃণমূল যে গুন্ডা দুষ্কৃতী, এদের নেতা নেত্রী বা এদের মদতদাতা বা মদতদাত্রী, এটাই
বারবার প্রমাণিত হয়েছে। সেটা আমরা যখন পিংলায় বিস্ফোরণ হয়েছিল, সে বিস্ফোরণকারীদের কে শেল্টার দিয়েছিল, এটা তো বলে দে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তাই তো? এই দীর্ঘদিনের কবিতার লাইন। তো এখানে হচ্ছে কে করলো আর কে করার কাজে মদত দিল, তারা তো সমান অপরাধী, সমান অপরাধী। এবং সেটাই হচ্ছে পশ্চিমবাংলায় 2011 পরবর্তী এবং 11-র আগেও যখন বামফ্রন্টকে উৎখাত করার জন্য রামধনু জোট করে এগুলো, সেটা সিঙ্গুরের কথা বলুন, নন্দীগ্রামের কথা বলুন, এই যে কর্মকাণ্ড ঘটালো এই সমস্ত কিছু। এবং 93 সালের 21শে জুলাই যখন রাইটার্স বিল্ডিং দখলের নামে পুলিশের উপর হামলা হচ্ছিল, এরপর যাদের প্রাণ নাশ হলো পরবর্তীকাল আর তাদের তালিকার উচ্চারিত হয়নি, বা 92 সালের জুন মাসে যখন শোভন চক্রবর্তী নামে একটা বালিগঞ্জের উপনির্বাচনে হিন্দুস্তান রোডে প্রাণহানি হলো, এইগুলি সব হচ্ছে একই পরিকল্পনার অংশ। সেটা কখনো কংগ্রেসের নামে হয়েছে, কখনো তৃণমূলের নামে হয়েছে, কখনো বিজেপির নামে হয়েছে, কোনো আরএসএসের নামে হয়েছে, আসল হচ্ছে বামপন্থার বিরোধীর নামে হয়েছে। যখন যে যার মদত পেয়েছে তার হয়েছে। ফলে এখন এটা মহীরুহ আকার ধারণ করেছে। এই বিজেপি তৃণমূলকে মাথায় তুলেছে, এই রাজ্যে তৃণমূল বিজেপিকে এনেছে। আজকে যারা তৃণমূলের থেকে অপরাধ করেছে তারা এখন বিজেপিতে আশ্রয় নিয়েছে ওয়াশিং মেশিনের নামে। সুতরাং কে কোথায় গেছে, কে কোন দলে গেছে, সেটা চেয়ে বড় কথা হচ্ছে অপরাধীদের রাজ দাপট বেড়েছে। এটা হচ্ছে প্রশ্ন। সেটা কোন দলের নামে করছে, সেটা বিজেপির নামে করছে না আরএসএসের নামে করছে না তৃণমূলের নামে করছে, সেটা হচ্ছে প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে অপরাধীদের এত দাপট বাড়ল কেন? সরকার তো অপরাধীদের দমন করা, নিরীহ মানুষকে রক্ষা করা, এটাই তো সরকারের কাজ। কিন্তু এখন এই রাজ্যে যেটা প্রতিষ্ঠিত সেটা হচ্ছে আক্রান্তরা থ্রেট পাবে, আক্রমণকারীরা প্রশ্রয় পাবে। আক্রান্তদের হয়রানি হতে হবে, আক্রান্তরাই হচ্ছে লাঞ্ছনার মুখোমুখি হবে, আর আক্রমণকারীরা যত রকমের মদত একেবারে দিল্লি থেকে তলা পর্যন্ত যারাই প্রশাসনে আছে তাদের মদত পাচ্ছে, শেল্টার পাচ্ছে। এই যে কি ভয়ঙ্কর পরিণতি, এর আশঙ্কায় আমরা এখন দিন গুনছি। লোকসভা নির্বাচনের প্রাককালে যখন এই সন্দেশখালী ইস্যু উত্থাপন হয় তখন কিন্তু তৃণমূল বারবার বলেছিল লোকসভা নির্বাচনে এটা কোনো প্রভাব ফেলবে না। আমরা দেখছিলাম মাঝখানে প্রায় থিতেও গিয়েছিল ইস্যুটা, শেখ শাহজাহান গ্রেপ্তার হলেন, প্রায় একটা ধামাচাপা পড়ে গিয়েছিল। আবার সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং সন্দেশখালী ইস্যু আবার মাথাচাড়া দিচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য যে আসলে সন্দেশখালী ইস্যুকে জিয়ে রাখার জন্য এইসব কর্মকাণ্ড, কি মনে করছেন আদতেই কি লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী ইস্যু কোনো প্রভাব ফেলবে? এটাই আমাদের কাছে একটা অশনি সংকেত যে কুণাল ঘোষও একটা এখন মুখপাত্র হয়ে গেল। যে কুণাল ঘোষ সারদাকাণ্ডের অপরাধী, অপরাধী থেকে সে নিজে স্টেটমেন্ট দিয়ে বলল যে সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তাকেই গ্রেপ্তার করা উচিত। আর তার হয়ে এখন ওকালতি করছে সেই অপরাধী। তো অপরাধী যদি প্রকৃত অপরাধীর হয়ে ওকালতি করে এবং তাকে যদি শেল্টার দেয় শাসক দল, কেন্দ্র এবং রাজ্য উভয়ে, তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা বাংলার মানুষ ভেবে দেখতে অনুরোধ করছি বাংলার মানুষকে। এটা ভয়ঙ্কর পরিণতি, আমি বলছি অশনি সংকেত। নাহলে কুণাল ঘোষ কালকে কি বললেন, এটা নাকি ষড়যন্ত্র, আবার বলতে গিয়ে এটাও বলছে সাজানো ষড়যন্ত্র। আর ষড়যন্ত্র মানেই তো এটার প্রকৃত কোনো ভিত্তি নেই, এটা আবার সাজানো ষড়যন্ত্র, বিশেষণের উপর বিশেষণ। তাহলে এইসব কেন করতে হচ্ছে? মানুষের দৃষ্টি করার জন্য। আর কুণাল ঘোষকে এই শব্দ চয়ন করতে হচ্ছে সাংবাদিক থেকে এখন রাজনীতিক, মুখপাত্র। আবার মুখপাত্র হচ্ছে কখন উনি নিজেই পদত্যাগ করেন, ওরাও বলে, আবার নিজেই মুখপাত্র সেজে যান। কোনো কিছু ব্যাপার নেই। সুতরাং এইগুলি যদি লাইসেন্স পায়, এবং এইগুলি এখন এই ইয়াঙ্গার জেনারেশান, তরুণতর অংশ ইলেকট্রনিক বা মিডিয়ার মাধ্যমে এই ব্যক্তিগুলি এখন মুখ হয়ে দাঁড়িয়েছে।
আপনারা বারবার বলেছেন যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, আজকেও আমাদের সাক্ষাৎকারের মধ্যে আপনি এই প্রসঙ্গ তুলেছেন, কিন্তু কোথাও গিয়ে আমরা এই যে ইস্যুগুলো যেগুলো উত্থাপন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরোধিতাটাই তো বেশি করে সামনে সে দেখা যাচ্ছে। কোথাও গিয়ে কি বামেরা ঠিকভাবে বিরোধিতাটা করতে পারছে না, বিরোধী হিসেবে সামনে আসতে পারছে না? দেখুন, আপনার এই হাওয়ের মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যে কথাটা আপনি বললেন, এখানে আমি একটা নির্দিষ্ট তথ্য হাজির করছি। আমরা যে বিজেপি তৃণমূল কেন আমরা বলি এই যে একই মুদ্রার এপিডোপিট, এটার ভিত্তি রাখি। আমি একটা ডেট দেওয়া বলছি। 29শে মার্চ 1996 তামিল মানিলা কংগ্রেস গঠন করেছিল তামিলনাড়ুতে কংগ্রেসকে দুর্বল করার জন্য। তার নেতা ছিলেন জি.কে. মুপানর। তখন সেই দলে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন পরবর্তীকালে, তিনিও ছিলেন। তার অনুসরণ করে এই দলটা তৈরি করেছে আরএসএস। কারণ আরএসএসের নামে হচ্ছে না, জনসংঘের নামে হচ্ছে না, বিজেপির নামও কংগ্রেসকে দুর্বল করা যাচ্ছে না, তাহলে একটা নতুন নাম নিতে হবে। ফ্রম উইদিন, কংগ্রেসের ভেতর থেকে একটা শক্তিকে নিতে হবে। সেজন্য কংগ্রেস নামটা আছে, তার আগে দুটো শব্দ ভরে দিল, একটা তৃণমূল আর একটা তামিল, একটা মানিলা, তারপরে কংগ্রেস। ওটাকে অনুসরণ করে 1998 সালের 1 জানুয়ারি আমাদের রাজ্যেও টিএমসি তৈরি হল। কিন্তু এটা বিসমিল্লাতেই গলদ করে দিল। ওখানে তামিল মানিলা কংগ্রেস তিনটে আলাদা শব্দ, আর এখানে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে ওইটাকে অনুসরণ করতে, কারণ আরএসএস এই রাজ্যের তৃণমূল বাংলা শব্দটা যুক্ত অক্ষর না খণ্ডিত অক্ষর, সেটা সম্পর্কে ওদের ধারণা নেই। কারণ নাগপুর থেকে তৈরি হতো তাদের পলিসি, নাগপুরের ওরা মারাঠি ভাষা নিয়ে চর্চা করে, তারা বাংলা ভাষা নিয়ে জানে না। ফলে তারা বলল, তোমাকেও আরএসএস বলল তোমাকেও এখানে কংগ্রেস ভেঙে একটা দল করতে হবে। সেই দলটা হলে টিএমসি। কিন্তু বিসমিল্লাতেই গলদ করলো। ওই দলটা হচ্ছে টিএমসি, তামিল মানিলা কংগ্রেস, তিনটে আলাদা শব্দ। আর এখানে টিএমসি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল একটা শব্দ। তাহলে তৃণমূলটাকে ভাঙলো, এই যে বিভাজন, উৎসমুখেই বিভাজন, শুরুতেই সূচনাতেই বিভাজন। এই যে বাংলার মানুষের মধ্যে এখন যে বিভাজন আছে ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে, আঞ্চলিকতার নামে, এই যে বিভাজন আছে, এই বিভাজনটা দলের নামের মধ্যে এসেছে। আমরা প্রতিবাদ করলাম, ইলেকশন কমিশন যখন প্রতিবাদ হলো তারাও প্রশ্ন করলো, তখন দলটার নাম দেওয়া হলো AITC, অল ইন্ডিয়া লেভেলের খেলা হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তখন তৃণমূলটা হচ্ছে একটা শব্দ। আর এখানে যেহেতু আরএসএসের নির্দেশ, তাই এখানে এখনও টিএমসি, তৃণমূল কংগ্রেস। ফলে এটা সাধারণ ব্যাপার নয়, একেবারে আরএসএসের গর্বে। আরএসএসের সংগঠন রাজনৈতিক বিজেপি, আরএসএসের সংগঠন তামিল মানিলা কংগ্রেস, আরএসএসের সংগঠন তৃণমূল কংগ্রেস। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, বুঝলেন? সুতরাং এটা যে আমরা বলছি, এটা আপনার কথার কথা নয়, আজকে প্রমাণিত। এই দেখুন, এই লোকসভা ইলেকশানে আরএসএসের কতগুলি লোক তৃণমূলের প্রার্থী হয়েছে। এই মন্ত্রিসভায়, তৃণমূলের মন্ত্রিসভায় আরএসএসের লোক নেই। বাবুল সুপ্রিয় কে? বাবুল সুপ্রিয় রামদেবের পরামর্শে প্রার্থী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন বিজেপির। তিনি 2019-এও বিজেপির টিকিটে জিতলেন আসানসোল থেকে। তারপর তিনি ওখান থেকে পদত্যাগ করে এসে দাঁড়ালেন বিধানসভা নির্বাচনে দাঁড়ালেন টালিগঞ্জে। কোন চিহ্নে? পদ্মফুল চিহ্নে। কোন নির্বাচনে? 21-এর নির্বাচনে। সেই ব্যক্তিটি 22 সালে সুব্রত মুখার্জি মারা যাওয়ার পর যখন উপনির্বাচন হলো, সেই নির্বাচনে তিনি ঘাসফুলে তৃণমূলের সিম্বলে দাঁড়িয়ে তিনি এখন রাজ্যের মন্ত্রী। তাহলে কোন দলকে প্রতিনিধিত্ব করছে, কোন শক্তি থেকে প্রতিনিধিত্ব করছে? তাহলে উনি যখন বাবুল সুপ্রিয় বিজেপি তৃণমূল, টালিগঞ্জে বিজেপি, বালিগঞ্জে তৃণমূল, 100 মিটারের মধ্যে, তাহলে শত্রুঘ্ন সিনহা কোন দলে ছিলেন? বিজেপিতে। তারপর আসানসোলে তিনি যখন চলে এলেন,
ওখান থেকেই নির্দেশ হলো আমার লোককে তোমার কাছে পাঠিয়েছি, আমার আরেকজন লোক সে তোমার কাছে যাবে, তুমি ইচ্ছা করলে ওখানে প্রার্থী দিতে পারবে না। তাকে পাঠালো হচ্ছে শত্রুঘ্ন সিনহাকে। বাবুল সুপ্রিয়কে রিপ্লেস করলো কে? শত্রুঘ্ন সিনহা। আচ্ছা, এখানে প্রার্থী হলো দুর্গাপুরে কে? কীর্তি আজাদ। কোন দলে? বিজেপি। বিজেপি থেকে এখন তৃণমূল এলো। পশ্চিমবাংলায় তৃণমূল এত দুর্বল, মমতা কথায় কথায় বলে, আমি অন্যদের আমাদের বলেছে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাহলে তার দলে এত লোক আছে, তার কেন ইউসুফ পাঠানকে ধার করে এনে গুজরাট থেকে এনে এখানে দাঁড় করাতে হচ্ছে মুর্শিদাবাদে? আপনার প্রসঙ্গ আমি বুঝলাম। বিজেপির কিছু বিধায়কও এবারে তৃণমূলের প্রার্থী হয়েছে। আপনি কৃষ্ণ কল্যাণী, আচ্ছা কৃষ্ণ মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দা, তাহলে প্রতিগুলি হচ্ছে বিজেপি তৃণমূল। এই মুকুটমণি আজকে কাগজ হচ্ছে মুকুটমণি অধিকারী এতদিন পরে নমিনেশন সাবমিশনের আগের দিন গিয়ে উনি বিজেপি থেকে এই বিধায়ক থেকে পদ ধরতে হয়। কারণ দুটো একসাথে চলে না, কারণ সিম্বল দিতে হয়। এখন সিম্বল দিতে হলে অনেকে জানে না, তাহলে পার্টিকে রিপ্রেজেন্ট করতে হয়। যদি স্বীকৃত সিম্বল পেতে হয় তাহলে পলিটিক্যাল পার্টির মেম্বার হতে হবে, আদার দেন মেম্বার কেউ সিম্বল পায় না। এগুলি জানে না সকলে, মিডিয়াও জানে না অনেকে, ফলে বিভ্রান্তি করে দেয়। ফলে এই কারণে সে পদত্যাগ করেছে। এখন আদৌ সে তৃণমূলে না বিজেপি না, টুইন ওয়ান। এই কথাগুলি সুতরাং আপনি যখন বলছেন, আমি বলছি হাউ, যেহেতু একটা ইনভেস্টিগেটিং জার্নালিজমে বিশ্বাস করে এই আস্থা রেখেই আমি, আপনি যখন প্রশ্নটা আনলেন এই জন্য আমি এই সুযোগে এটা বললাম, এই কারণে যে আমাদের শক্তিমণ্ডলী তারা অন্তত বিবেচনা করুন। আমার কথাই বিশ্বাস করতে হবে না, তারা যাচাই করুন যে এই কথার মধ্যে ভিত্তি আছে না নেই, এই কথার মধ্যে সারবত্তা আছে না নেই, তারা যাচাই করুন। কারণ আপনারা তো চাইছেন তো, ইনভেস্টিগেটিভ জার্নালিজম মানেই হচ্ছে যে সত্যিটা সামনে আসুক। আপনি একটা যা ফ্যাক্ট আছে উপস্থিত করলেন, এবার মানুষ যাচাই করে দেখুন। তা আমার যাচাই করার এইখানটা আবার মিলিয়ে দেখুন যে হুইস এখন যে মুকুল রায় কোন দলে আছে। যেই মুকুল রায় এখন যেমন শুভেন্দু অধিকারী দাবড়ে বেড়াচ্ছে বিজেপিতে, শুভেন্দু অধিকারী আর মুকুল রায় হচ্ছে মমতা ব্যানার্জি দুই সেনাপতি ছিল। ভোট লুট থেকে আরম্ভ করে বিরোধীদের ভাঙানো, হুমকি দেওয়া, চমকানো টমকানো সব। এখন ওনার 1 নম্বর সেনাপতি অভিষেক, তারপরে হচ্ছে যারা আছে দেখবেন এখন নেই, কারণ মুকুল রায় দুই দলে রিপ্রেজেন্ট করছে। কৃষ্ণনগর থেকে তিনি বিধায়ক হচ্ছেন বিজেপির, আর টিএমসি ভবনে তিনি উত্তরীয় পড়ছেন টিএমসির। এই যে অর্জুন সিং 2019-এর নির্বাচনে জিতলেন হচ্ছে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে বিজেপির সিম্বলে। মাঝখানে যেহেতু ওর বিরুদ্ধে অভিযোগ ছিল, সে অভিযোগ কারণে প্রতিদিন খোঁজাখুঁজি করছে, ও তৃণমূলে চলে এলো, অভিযোগ উঠে গেল। আবার ও যখন দেখলো নমিনেশন পাচ্ছে না, ও চলে গেল আবার বিজেপি নিয়ে নিল, নমিনেশন দিয়ে দিল। কোন দলে? আপনি এখন মানে ও দুই দলেই কথাটা পুরোটাই পরিষ্কার, এটা সাধারণ মানুষও দেখতে পাচ্ছে কি হচ্ছে। পাচ্ছে না, মানুষ এখনো বিভ্রান্ত হচ্ছে, বা এই জন্যই তারা মানুষ এখন মিডিয়া, একটা মিডিয়া অংশ, একাংশের মিডিয়া যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মুখে কথা বলে, বাট ইন ডিডস প্রকৃত অর্থে সেটার বিরোধিতা করে, তারাই ভালো করছে। এখন লড়াই হচ্ছে বাইনারি, দুটো পক্ষ আছে, দ্বিমেরু লড়াই পশ্চিমবাংলায়, একটা তৃণমূল একটা বিজেপি, তৃণমূল বিজয়। হ্যাঁ, তাহলে বিরোধী হিসেবে আপনারা কেন উঠে আসতে পারছেন না? উঠছি, আপনি এটা বলুন, ভারতবর্ষে কোন দল, যে দলে আমার রাজ্যের, আমার সারা ভারতবর্ষে 543টা আসনের মধ্যে মাত্র 3টে লোকসভার আসন আছে, সেই দলটার নাম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। সেই দলটা 2017 অরুণ জেটলি যখন ইলেকট্রাল বন্ডের আইন পেশ করে বিরোধিতা করলো, ভেহিমেন্টলি বিরোধিতা করলো, তখন সীতারাম ইয়েচুরি আমার রাজ্যসভার মেম্বার, তিনি বললেন এটা দেশের সর্বনাশ হবে, এটা যা করছেন এটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল। উনি বলেছেন 2017-তে, সুপ্রিম কোর্ট বলছে। তাহলে সিপিআইএম নেই কোথা থেকে এলো? তাহলে সুপ্রিম কোর্টে সীতারাম ইয়েচুরির মামলাই তো আজকে প্রমাণিত হলো যে 2017-তে সিপিআইএমের জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি সাংসদ হিসাবে যা কথা বলেছিলেন, পরে মামলা করেছেন, এটা আজকে 7 বছর ধরে
ওরা সব স্ক্রুটিনি করে ইনভেস্টিগেশন করে এতক্ষণ সওয়াল নিয়ে সব সওয়াল জবাব নিয়ে তারা রায় দিয়ে বলল এটা আনকনস্টিটিউশনাল। তাহলে এই পার্টিটা অপ্রাসঙ্গিক, আর যে পার্টিটা অপরাধ করলো সে প্রাসঙ্গিক। মিডিয়া তাকে প্রাসঙ্গিক করছে যে অপরাধী করেছে, লুট করলো, মানুষের অসাংবিধানিক কাজ করলো, তাকে অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল যে কাজ করছে তাকে ডিফেন্ড করতে গিয়ে বাইনারির কথা বলছে, সেটা বিজেপি হোক তৃণমূল হোক। নির্বাচনী বন্ড মানে স্বাধীনোত্তর ভারতে যে সবথেকে বড় স্ক্যাম, এটা নির্মলা সীতারামনের স্বামীও বলেছেন। সেখানে আপনারা যখন নির্বাচনী বন্ডের বিরুদ্ধে মানে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছেন, কিন্তু বিজেপি তাদের ইস্তেহারে লিখেছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। আমরা দেখছি মুখ্যমন্ত্রীরাও গ্রেপ্তার হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে, কিন্তু সে জায়গায় নির্বাচনী বন্ড নিয়ে কি আপনারা সেই জোরদার আন্দোলনটা করতে পারছেন? সাধারণ মানুষকে কি বলুন, আপনি নির্বাচনী বন্ড নিয়ে কেউ দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিজেপি কোনো অজিত পাওয়ার যখন মহারাষ্ট্রে আগাদি গভর্নমেন্ট হলো, মহারাষ্ট্রে সেই আগাদি গভর্নমেন্টের একজন মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে সিবিআই ইডি লেগে গেল যে তিনি দুর্নীতি করেছেন। যেই তিনি এনসিপি ছেড়ে রাতারাতি বিজেপির দিকে ঝুঁকে গেলেন, শিবসেনার একটা অংশকে ভেঙে নিল উদ্ধব বর্মন থেকে, কংগ্রেস থেকে ভাঙলো, শিবসেনা থেকে ভাঙলো, এই এনসিপি থেকে ভাঙলো। এই তিনটেকে ভেঙে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সব বিজেপিতে জয়েন করার পরে তারা ওয়াশিং মেশিনে সাফাই হয়ে গেল। এরকম 25 জন নাম করা রাজনীতিবিদ, অশোক চৌহান পর্যন্ত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তারা হচ্ছে এখন বিজেপিতে আছে। তাহলে বিজেপিতে এলে সে ধুয়ো তুলছে কথা, ধবধবে সাদা সার্ফে কাছে, আর বিজেপির বাইরে থাকলে সে হচ্ছে দুর্নীতিগ্রস্ত। নির্লজ্জের মতো এই নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা বলে যাচ্ছে, এদের বলার অধিকার আছে। যত চোর, ছেচোর, দাঙ্গাবাজ, যত মানে দুর্নীতিবাজ, যারা পাচারকারী, কালোবাজারি, কালো টাকা পাচার করেছে, সব কিছুর মদতদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা হচ্ছে বিজেপি, 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 বিজেপি। যদি অন্য দলে থাকে তার বিরুদ্ধে খোঁচায়, আর যেই ওই দলে ঢুকে যায় ইনক্লুডিং শুভেন্দু অধিকারী, তখন সাদা। তো এই রাজনীতি যারা করে তাদের কোনো নৈতিক অধিকার আছে কথা বলার? কিন্তু মানুষ আছে। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে টলারেন্স হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা স্বামী বিবেকানন্দ বলতেন যে আমি এমন ধর্মে বিশ্বাস করি যে ধর্ম অন্য ধর্মকে আঘাত করে না। আমার ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে সহিষ্ণুতা। তো রাজনীতিতে হচ্ছে সহিষ্ণুতা একটা প্রশ্ন। অসহিষ্ণুতা মানে স্বৈরাচার, অসহিষ্ণুতা মানে হানাহানি, মারামারি, রক্তারক্তি, যেটা মমতা ব্যানার্জির মতো দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর মতো দেখা যাচ্ছে। বিরোধী মত মানে খারাপ। আমি বললাম এত টাকা খরচা করে, এখন আমার দরকার, আমার কাছে 10 টাকা আছে, আমি 10 টাকায় 9 টাকা খরচা করবো আমার খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য। আমি তখন গিয়ে আমোদ প্রমোদের জন্য যদি 9 টাকা খরচা করি, তখন এটা কি প্রপার ইউটিলাইজেশন হবে? আমি এটা বলা মানেই হচ্ছে আমি হচ্ছে হিন্দু বিরোধী, আমি হচ্ছে দেশ বিরোধী। হ্যাঁ, এই কথাগুলি তো বোঝার প্রশ্ন আছে। আমি একটা দলের সমালোচনা করছি, একটা ব্যক্তির সমালোচনা করছি, আমি রাষ্ট্রের সমালোচনা করলাম। তুমি অপরাধ করলে, এখনও পর্যন্ত এই যে শাহজাহান অপরাধ করলো, কালকে যাদের কাছ থেকে এত অস্ত্র পাওয়া গেল, আমি বলছি রাষ্ট্র পশ্চিমবাংলার অপরাধী। কিন্তু আমাদের এই অপবাদ নিতে হচ্ছে, কারণ এইটাই ওরা শিখিয়েছে, আরএসএসও শিখিয়েছে, বিজেপিও শিখিয়েছে, তৃণমূলও শিখিয়েছে, যে মমতার বিরোধিতা করা মানেই হচ্ছে বাংলার বিরোধিতা করা। ওই লাগে না বাংলার বিরোধী, বর্জন। বাংলা বিরোধীদের, বাংলা বিরোধী মানে কি বাংলা? তুমি বাংলার প্রতিনিধি হয়ে গেল তুমি। মমতা ব্যানার্জি বাংলার প্রতিনিধি। এই বাংলাকে যে ভরাডুবি ঘটিয়েছে, বিশ্বের দরবারে এখানে লেগেছে বিশ্ব বাংলা, বিশ্বের দরবারে বাংলাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সে বলছে বাংলার প্রতিনিধি, আর তার সমালোচনা যে করছে, কে সমালোচনা করছে? সারদাকাণ্ডের সমালোচনা, নারদাকাণ্ডের সমালোচনা, এই বিস্ফোরণের সমালোচনা, এই শিক্ষায় দুর্নীতির সমালোচনা, রেশন দুর্নীতি, খাদ্য নিয়ে দুর্নীতি করছে, তার সমালোচনা করা মানেই হচ্ছে সে বাংলা বিরোধী। আর ইলেকশন কমিশন নির্লজ্জনের মতো এই বাংলা বিরোধী পোস্টারটাকে
লাইসেন্স দিচ্ছে। আমি ওই দিন ইলেকশন কমিশনে বলে এসেছি, এই অফিসার একজন আছে, সে ওই নিয়োগী, সে ওই দালালি করছে তৃণমূলের দালালি করে ইলেকশন কমিশনের নামে ওই এডিশনাল সিওর নামে ওখানে এই অপরাধ করে যাচ্ছে। আমরা বলে এসেছি, তোমার সাহস থাকে প্রমাণ করো যে বাংলা বিরোধী কারা। বাংলার যারা আপাদমস্তক দুর্নীতির জালে জড়িয়ে আছে তারা আঙুল দেখাচ্ছে অন্যদিকে। আমরা ছোটোবেলায় পড়তাম যে বাসে উঠে পকেটমারি যে করছে সে অন্যদিকে পকেটমার দেখাতো, যে অন্য পকেট মেরেছে সে অন্যকে পকেটমার বলে চিহ্নিত করে পালিয়ে যেত। তো এরা এই পন্থা নিয়েছে এখন। সুতরাং এই জায়গাতে আমরা, আপনি যেই প্রশ্ন করছেন, এই রাজনীতিতে বামপন্থীরা সবসময় আছে, আজকে নয়। দীনেশ দাস ব্রিটিশ আমলে লিখেছিল, দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক, দক্ষিণ হাওয়া দিক যত হাতছানি, সেটা মোদির নাম হোক আর মমতার নাম হোক, ও পথে হবে জানি রাহা জানি, উল্টো সড়কে চলো ঠিক নির্ভীক, দক্ষিণ পথে মিলেও যদি দক্ষিণা, ওই যে লক্ষ্মী ভাণ্ডার, দক্ষিণ পথে মিলেও যদি দক্ষিণা, ভেবে দেখো সেই পথ ঠিক কিনা, বন্ধু তোমার পথ নয় দক্ষিণে, বামপথ নিও চিনে, বামপথ নিও চিনে। এই কাস্তে কবি দীনেশ দাস অনেক ব্রিটিশ আমলে লিখেছে কই, চেতলা স্কুলের শিক্ষক মশাই। সুতরাং আজকেও এটা প্রযোজ্য কিনা মানুষ বিবেচনা করুন, যে তারা কারা গলাবাজি করছে। নরেন্দ্র মোদী গলাবাজি করছে, দেশ বিকিয়ে দিল। এই মুহূর্তে যে শিশুরা জন্ম নিয়েছে তার 60,000 টাকা হচ্ছে বিদেশি ঋণের বোঝা চেপে আছে। এখান থেকে নীরব মোদীরা কী করে পাচার হলো? কেন বলেছিল তো 15 লক্ষ টাকা করে দেবে, 2 কোটি বেকারের কাজ দেবে, এগুলি কোথায় গেল? 2 কোটি বেকার মানে 20 কোটি, 10 বছর হয়েছে। কোথায় কোন বেকারের কাজ দিয়েছে? রেল বিক্রি করে দিচ্ছে কেন? বিমা বিক্রি করছে কেন? ব্যাংক বিমা বিক্রি করতে যাচ্ছে কেন? প্রতিরক্ষা দপ্তর বিক্রি করতে যাচ্ছে কেন? আমাদের ইছাপুরের কারখানা বিক্রি করতে যাচ্ছে কেন? বেসরকারিকরণ করতে যাচ্ছে কেন? কার সাথে, কার সম্পত্তি এটা? নরেন্দ্র মোদী আর এইসব বিক্রি করে কার সম্পত্তি বাড়াচ্ছে? আদানি আর আম্বানি। 33.5% বেকারি বাড়ছে আর 44% ওদের প্রফিট বাড়ছে। কী করে হয়? অন্যদের প্রফিট কমছে মানুষের। এখন 1% হাতে 40% সম্পদ, আর 50% হাতে 3% সম্পদ। কোনটা থাকবে? আমরা বলছি বাইনারি এটা, উই আর ফর 50%, দে আর ফর 1%। এই লড়াইটা নির্বাচনে এই 1%-এর পক্ষে যারা, তাদের বিরুদ্ধে 50%-এর পক্ষে যারা, তাদের